আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। সরকার বিবৃতিতে কাজে যোগ দিতে বললেও এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি চলছে। বন্দরগুলোতে স্থবিরতায় আটকে আছে পণ্য। 16 জুলাই শহীদ দিবস ও 5 অগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত। 8 অগস্ট নতুন বাংলাদেশ দিবসের ঘোষণা বাতিল। নির্বাচন পেছানোর চেষ্টা করে দেশ ও জাতির সর্বনাশের অভিযোগ। বিএনপিতে সদস্য নিলেও আওয়ামী লীগের কাউকে নয় মন্তব্য। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ, অভিযোগ এনে 3রা অগস্ট এনসিপির ঘোষণাপত্র পাঠের কর্মসূচি। পুরো জুলাই সারা দেশে পদযাত্রা। এবং কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মূল আসামিসহ গ্রেফতার 5। নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগ ও গাইবান্ধায় গণপিটুনিতে অভিযুক্ত নিহত। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন বিভাগের 3 শিক্ষার্থীর সাফল্যের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। এনবিআর সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা করে আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার বার্তা দিয়েছে সরকার। এনবিআরে টানা দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন চলার মধ্যেই কর্মকর্তা কর্মচারীদের দ্রুত কর্মস্থলে ফিরে যেতে বলা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। বিকেলে অর্থ উপদেষ্টার সাথে আন্দোলনকারীদের বৈঠকের কথা থাকলেও তা হয়নি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। গেল মাসে এনবিআরকে 2 ভাগ করতে সরকারি উদ্যোগের পর থেকেই অস্থিরতা চলছে। সরকারের সঙ্গে সমঝোতা না হওয়ায় রোববার দ্বিতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে বসেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি, এনবিআরকে বিলুপ্ত না করে যৌক্তিক সংস্কার করতে হবে, অপসারণ করতে হবে বোর্ডের চেয়ারম্যানকে। দুপুরে এই বিষয়ে আলোচনায় বসতে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের ডাক পাওয়ার কথা জানিয়ে এনবিআর ভবন ছাড়ে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি সচিবালয়ে যাওয়ার আগেই অর্থ উপদেষ্টা জানিয়ে দেন আন্দোলনকারীদের সঙ্গে কোনো বৈঠকে বসছেন না তিনি। ঠিক আছে, বৈঠক হবে না। বৈঠক বেস্তে যাওয়ার পর ফিরে এসে আন্দোলনকারীরা জানান কর্মসূচি প্রত্যাহারের শর্ত থাকায় তারা আলোচনায় বসেননি। হুমকি দেন আরো কঠোর আন্দোলনের। এখন লিখিতভাবে যদি কোনো প্রস্তাব না দেন, আমরা কোনো আলোচনায় যাব না। আমরা আমাদের জীবন চাকরি সবকিছু নিয়ে আমরা এখন রাস্তায় আন্দোলনে নেমে গেছি। আমরা রাস্তায় রাজপথে সিদ্ধান্ত হবে এখন এই এনবিআর চেয়ারম্যানের অপসারণ করবে কি করবে না। আমরা দুর্বল আন্দোলন গড়ে তুলব। এরই মধ্যে বিকেলে এক বিবৃতিতে এই আন্দোলনকে পরিকল্পিত ও দুর্ভিসন্ধিমূলক উল্লেখ করে দেশের অর্থনীতির ক্ষতির বিষয়ে সতর্ক করেছে সরকার। ফরমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউনের কারণে সারা দেশে বন্দরগুলোতে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। স্থবির হয়ে পড়েছে ব্যবসা বাণিজ্য। স্থলবন্দরগুলোতে বাংলাদেশ এবং ভারতের অংশে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। লালা নওশিনের রিপোর্ট। ঢাকায় এনবিআরের ভবন থেকে শুরু করে চট্টগ্রাম সমুদ্র বন্দর, বেনাপোল ও সোনা মসজিদ স্থলবন্দর এবং সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের রাজস্ব কার্যক্রম বন্ধ রয়েছে। শাটডাউনের কারণে টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম কাস্টমস হাউসে আমদানি রপ্তানি পণ্য চালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ। আমার নিজের 50 কন্টেনার পণ্য আজ 2 দিন বন্দরে আটকে আছে। ব্যক্তিগতভাবে সিএনএফ এজেন্টদের ক্ষতির থেকেও
দেশের অর্থনীতির ক্ষতি অনেক বড় হচ্ছে। কমপ্লিট শাটডাউনের ফলে রপ্তানি কন্টেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে জাহাজ। বন্দরে অপেক্ষা করছে 17টি কন্টেইনারবাহী জাহাজ। অর্থ বছরের শেষ প্রান্তে এক্সপোর্টও যদি বন্ধ থাকে তাহলে দেশের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কোথায় যাবে সেটি বর্তমান সরকারের যারা দায়িত্ব আছে ওনারা সেটা কেন বুঝতেছেন না সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। একটা জাহাজ যদি একদিন বেশি ওয়েট করে তাহলে তার প্রায় 10 থেকে $15,000 ওদের ফিক্সড অপারেটিং কস্ট থাকে। এটা আলটিমেটলি একটা ভোক্তাদের উপরেই পড়ে। আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরেও। শ্রমিকরা জানায় ভোমরা ও ভারতের ঘোজাডাঙ্গা স্থল বন্দরে অন্তত 500 ট্রাক আটকা পড়েছে। হঠাৎ করে আন্দোলনের কারণে এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ হতে আমরা কর্মচারীগুলো খুবই সমস্যার ভিতরে সম্মুখীন হয়েছি। এদিকে বাংলাদেশে 200-300 গাড়ি বাংলা গাড়ি আটকে আছে, ইন্ডিয়াতে এরকম 300-400 গাড়ি আটকে আছে। আমাদের পোর্টে 20,000 লোকের কর্মসংস্থান হয়, সবাই খুব বিপদে। আমরা যদি গাড়ি ঘোড়াগুলো ভালোভাবে ঢুকতো তাহলে তারা এখান থেকে দুটো পয়সা ইনকাম করে তাদের সংসারটা চালাতেই পারত। মানুষ সব অসহায় বেকার হয়ে পড়েছে। এখন এই গাড়ি কবে ঢুকবে? আমরা যে বসে বসে খাচ্ছি, আমাদের 300 টাকা খোরাকি, ডেলি তো 400 টাকার মতন লাগে। আমাদের কোম্পানিতে এত টাকা দিবে না, তাদের তো ড্যামেজ হচ্ছে গাড়ি। কমপ্লিট শাটডাউনের কারণে বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। দুই দেশের বন্দর এলাকায় আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। আমদানি রপ্তানি কার্যক্রম বিঘ্নিত হয়, অভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্যেও বিরূপ প্রভাব পড়ছে। লাইলা নওশিন, চ্যানেল আই। এনবিআর কর্মকর্তাদের দাবি আদায়ের আন্দোলনে নেতৃত্ব দেয়া 6 নেতার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তদন্ত শুরুর কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। আর কর্মকর্তাদের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে দুদক। এনামুল কবির রূপমের রিপোর্ট। দুদক কর্মকর্তাদের চা খেতে 1 লাখ টাকা লাগে, এনসিপির এক শীর্ষ নেতার এমন ফেসবুক স্ট্যাটাসে নড়ে চড়ে বসে দুদক। কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় 4 জনকে। দুদকের দাবি, এরাই বিভিন্ন সময়ে দুদকের কর্মকর্তাদের নাম পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল। দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান, মহাপরিচালক এবং বিভিন্ন কর্মকর্তার পরিচয়ে মামলা থেকে অব্যাহতি প্রদানের কথা বলে প্রতারণা করে আসছিল। হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে এবং আমার যে ফেস ব্রিফিংয়ের ছবি ব্যবহার করে তারা এই প্রতারণা করে আসছিল। এনবিআর বিলুপ্তির প্রতিবাদে আন্দোলন চলার মধ্যেই আন্দোলনে নেতৃত্ব দেয়া 6 কর্মকর্তার অবৈধ সম্পদের খোঁজে দুদক মাঠে নেমেছে বলে জানানো হয় ব্রিফিংয়ে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও কর ফাঁকির সুযোগ করে দিয়ে ও নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন অভিযোগের প্রেক্ষিতে জনাব A.K.M. বদিউল আলম, সদস্য আয়কর নীতি, জাতীয় রাজস্ব বোর্ড, জনাব মির্জা আশিক রানা, অতিরিক্ত কর কমিশনার, কর অঞ্চল 8, ঢাকা, জনাব মোহাম্মদ মোর্শেদ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার, BCS কর একাডেমি, জনাব মোনালিসা শাহরিন সুস্মিতা, উপকর কমিশনার, কর অঞ্চল 16, জনাব হাসান তারেক রিকাবদার, অতিরিক্ত কমিশনার, নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর, ঢাকা, ও জনাব সাধন কুমার কুণ্ড, অতিরিক্ত কমিশনার, কাস্টমস এক্সাইজ ভ্যাট কমিশনার, ঢাকা দক্ষিণ, ঢাকার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তবে দুদক কর্মকর্তারা দাবি করেন এর সঙ্গে চলমান আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতি বছর 16ই জুলাই জুলাই শহীদ দিবস এবং 5ই অগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত হয়েছে। এর আগে 8ই অগস্ট নতুন বাংলাদেশ দিবসের যে ঘোষণা দেয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। দিবস দুটি যথাযথ মর্যাদায় পালনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কুমিল্লায় ধর্ষণের ঘটনাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বলে জানানো হয় প্রেস ব্রিফিংয়ে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠকে নতুন 2টি দিবস, মামলা বাণিজ্য বন্ধে সিআরপিসি সংশোধন সহ নানা বিষয় আলোচনা হয়। উপদেষ্টা পরিষদের বৈঠকে 16 জুলাই জুলাই শহীদ দিবস ও 5 আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সিদ্ধান্ত ছিল 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের, তবে এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। একটা খুব গুরুত্বপূর্ণ ফৌজদারি কার্যবিধির একটা সংশোধন হয়েছে। আপনারা জানেন আমাদের সরকারের আমলে কিছু জিনিস নিয়ে আমরা নিজেরাই খুব বিব্রত, আমরা এগুলো অ্যাড্রেস করার চেষ্টা করি। তার মধ্যে একটা হচ্ছে ভুয়া এবং মিথ্যা মামলা করা, আরটা হচ্ছে মিথ্যা মামলা করে মামলা ঘটনাটা হয়তো সত্যি কিন্তু অনেক ব্যক্তিকে সেই মামলায় আসামি করে আপনার এক ধরনের মামলা বাণিজ্য করা। সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা একটা নতুন বিধান করেছি। সিআরপিসিতে 173A নতুন বিধান যুক্ত করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের কাছে জমা দেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় যে এই মামলার মধ্যে কোনো এভিডেন্স নাই, কোনো ইনসাফিসিয়েন্ট এভিডেন্স, যা এভিডেন্স আছে সেটা ধর্তব্যের মধ্যে না, তাহলে উনি সাথে সাথে প্রি ট্রায়াল স্টেজেই তাদেরকে ওই মামলা থেকে মুক্ত করে দিতে পারবেন। আসিফ নজরুল বলেন, কুমিল্লার ঘটনায় অভিযুক্ত সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। মুরাদনগরে যে জঘন্য আপনার ধর্ষণের ঘটনা ঘটেছে সেটা আমরা বাংলাদেশের যে কোনো সাধারণ নাগরিকের মতো আমরা সবাই মর্মাহত, ক্ষুব্ধ এবং আমরা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সাথে ব্যবস্থা নিয়েছে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। আপনারা জানেন আমরা ধর্ষণ সংক্রান্ত যে আইন আছে সেটার অ্যামেন্ডমেন্ট করেছি। দ্রুততম সময় আপনার মাগুরার ক্ষেত্রে আপনার বিচারও দেখেছেন। প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কুমিল্লার ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে সরকার। মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন আগে এমন কথা বলে নির্বাচন পিছিয়ে দিয়ে কেউ কেউ দেশ ও জাতির সর্বনাশ করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, রাজনৈতিক অনৈক্যের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দলে নতুন সদস্য নেওয়া হবে, তবে আওয়ামী লীগকে নয়। কঠোর হাতে চাঁদাবাজি প্রতিহত করার কথাও বলেন মির্জা আব্বাস। রাহুল রায়ের রিপোর্ট। সারা দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করছে বিএনপি। কার্যক্রম উদ্বোধনে থাকছেন সিনিয়র নেতারা। রাজধানীর কাকরাইলে রমনা থানার সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে, কিন্তু তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। কিছু কালপ্রিট, কিছু ক্রিমিনালের কারণে আমার যে দল বদনাম হবে এটা আমরা কখনো হতে দেব না। কোন অফিসে, কোন আদালতে, কোন দোকানে, কোন ফুটপাতে কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলোর ঐক্যের কথা বলেন তিনি। পিয়ার সিস্টেম, আনুপাতিক সিস্টেম নির্বাচন না হয় তাহলে এই দেশে কোনো নির্বাচন হবে না। এক একজন এক একটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে এবং নির্বাচনের অবস্থা সর্বনাশ করে দিয়ে এই জাতির সর্বনাশ করতে চাচ্ছে। আমরা কিছু রাজনীতিবিদ শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোভে একদল, আর কিছু রাজনীতিবিদ ক্ষমতায় যেতে দেব না আরেক দল, এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এগোতে দিলাম না। আসুন আমরা ওই জায়গায় যাই যেখানে গেলে এই দেশের মঙ্গল হবে। মির্জা আব্বাস বলেন, আর সংগ্রাম নয়, যে কোনো ইস্যুতেই শান্তিপূর্ণ সমাধান চায় বিএনপি। আমরা বিএনপি যদি বলি হবে হবে এবং হবে, কোন রকম কনফ্রন্টেশনে বিএনপি যেতে চায় না। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে আগামী ৩রা অগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র জনতার উপস্থিতিতে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেন তিনি। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। জুলাই বিপ্লবের 1 বছর পূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মাসব্যাপী কর্মসূচি নিয়ে সংবাদ সম্মেলন। জুলাই আন্দোলনের সূচনার দিন 1 জুলাই থেকে দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করবে এনসিপি। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করবে বলে জানায় এনসিপি। 1 জুলাই থেকে 30 জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে 16 জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে। এটি ক্রমান্বয়ে বাংলাদেশের 64টি জেলা
প্রদক্ষিণ করবে। আমরা 64টি জেলায় যাব। 5ই আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস পালন করবে বলে জানায় এনসিপি। 5ই আগস্ট আমরা ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন করব। 5ই আগস্ট আমরা জানি যে শেখ হাসিনা পলায়নের মাধ্যমে এই গণ অভ্যুত্থান একটা প্রাথমিক বিজয় অর্জন করেছিল এবং বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতা এবং মুক্তি লাভ করেছিল। জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের ব্যর্থতা সামনে এনে 3রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইস্তেহার পাঠের ঘোষণা দেন নাহিদ ইসলাম। এই বছর 3রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইস্তেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। পুনরায় সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। ফলে আমরা মনে করি যে অভ্যুত্থান ছাত্র জনতা করেছেন এবং এই ঘোষণাপত্র আমরা ছাত্র জনতাকে সাথে নিয়ে তাই 3রা আগস্ট এই ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার কর্মসূচি রাখছি। 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসারও আহ্বান জানান নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। আইএমএফ বলেছে গণ অভ্যুত্থানে সরকার পতনের পর থেকে চাপে আছে দেশের সামষ্টিক অর্থনীতি। এনবিআর কর্মকর্তাদের আন্দোলনে সেই চাপ আরও বাড়াবে, তবে এর প্রভাব কতটা নেতিবাচক হয় তাতে সতর্ক দৃষ্টি রাখছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে সংস্থার বাংলাদেশ মিশন প্রধান ক্রিস পাপা জর্জিও বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, তেলের দাম বৃদ্ধির ঝুঁকি, ভূ রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। রিজভি নওয়াজের রিপোর্ট। 26শে জুন আইএমএফের $4.7 বিলিয়ন ঋণের দ্বিতীয় কিস্তির $1.3 বিলিয়ন যুক্ত হয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে। তার ঠিক দুদিন পর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে কথা বললেন সংস্থাটির বাংলাদেশ মিশন প্রধান। এনবিআর এর চলমান কর্মসূচি, বিনিময় হার, উচ্চ মূল্যস্ফীতি, নির্বাচন সবকিছুই উঠে আসে প্রশ্নোত্তরে। We are in close contact with the NBR chair in all of the with the reforms that we are pushing, but also reforms with the World Bank, and he's keeping us up to date of what's going on. Some of these reforms are very critical for the economy to transition back to some level of stability, but also as it turns the corner. And I think we have a recognition, both by the authorities, but also by the people, that needs to happen. Now, what happens in between is a difficult process. নির্বাচন ঘিরে অনিশ্চয়তা কিছুটা হলেও কেটে গেছে বলে মনে করে বহুজাতিক সংস্থাটি। But there was this uncertainty of how elections go, how the transitions to elections go. With the elections now being firmed, we believe that the investments will start coming in. বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী রোববার দিন শেষে রিজার্ভের পরিমাণ $20 বিলিয়ন। আওয়ামী লীগ সরকার পতনের সময়ও রিজার্ভ ছিল প্রায় $20 বিলিয়ন। রিজভি নওয়াজ, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়ে শুনানি শেষ করেছেন প্রসিকিউশন। বলেছেন, আসামিরা সরাসরি গুলি ও হত্যা প্ররোচনার সাথে সম্পৃক্ত ছিলেন, সেই সাথে ঊর্ধ্বতন নেতৃত্ব ও আইনের দায়ও আছে আসামিদের। মাজহারুল হক মান্নার রিপোর্ট। চানখারপুলে 6 জনকে হত্যা মামলায় 8 পুলিশ সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছিল প্রসিকিউশন। এতে আসামি করা হয় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম, মোহাম্মদ আক্তারুল ইসলাম, এসি মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ও নাসিরুল ইসলামকে। মামলার 4 আসামি গ্রেপ্তার ও পলাতক 4 জন। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও পলাতকরা হাজির না হয় তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেন আদালত। এরপর অভিযোগ গঠনের শুনানিতে হত্যার ঘটনায় আসামিদের সম্পৃক্ততার সম্পর্কে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, ওসি সাহেব, এরা নির্দেশ দিয়েছে, এরা হচ্ছে নির্দেশদাতা, কেউ ফ্যাসিলিটেট করেছে, সুযোগ করে দিয়েছে। এরা হচ্ছে কমান্ড রেসপন্সিবিলিটির আসামি, আর বাকি 3 জন সরাসরি গুলি করেছে। আসামিদের অপরাধ প্রমাণের জন্য 43 জন সাক্ষী সহ যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে বলে দাবি করেছে প্রসিকিউশন। সারা দেশব্যাপী যে সমস্ত অপরাধ সংগঠন করেছে তার একটা পার্ট হচ্ছে চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা, সেইটারই আজকে চার্জ হিয়ারিং ছিল।
অভিযোগ গঠন শুনানিতে প্রসিকিউশনের পার্ট যেটা সেটা অনারেবল চিফ প্রসিকিউশনের পার্ট বলেছেন। ফরমাল চার্জ দাখিল করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের, সেই ধারায় আমরা চার্জ ফ্রেম করার জন্য আবেদন করেছি। আবেদন মানে আমরা শুনানি করে বলেছি যে ফ্রেম না হওয়ার মতো কোনো কারণ নাই। পরে আসামি ও স্টেট ডিফেন্সের পক্ষে সময় চেয়ে আবেদন করলে অভিযোগ গঠনের বিষয়ে পরবর্তী শুনানির দিন ৩রা জুলাই ঠিক করেছেন ট্রাইব্যুনাল। মাঝহলক মান্না, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর মগবাজারে একই পরিবারের ৩ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনরা জানিয়েছেন হোটেলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের আদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়, সেখানেই তাদের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে অধিকতর তদন্তের জন্য আলামত সংগ্রহ করা হচ্ছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে সন্তানকে চিকিৎসা করাতে মগবাজারের সুইট স্লিপ হোটেলে ওঠেন স্বপ্না মনির দম্পতি। প্রত্যক্ষদর্শীরা জানান রাতে পাশের ভাত ভর্তা হোটেল থেকে খাবার খেয়ে হোটেলে আসার পর সন্তানসহ ৩ জনই অসুস্থ হয়ে পড়েন। স্বজনরা তাদের উদ্ধার করে আদ্দিন হাসপাতালে নিলে সেখানে 3 জনের মৃত্যু হয়। শুনি যে স্বপ্না নাই, মারা গেছে। স্বপ্না মারা গেছে। আমি আসার 2 মিনিট পরে মনিরকে নিয়ে আসলো উপর দিকে ইমার্জেন্সি। ওরা আইসিইউতে পাঠালো। আইসিইউতে 3 মিনিট পরে বলতেছে মনির শ্বাস নিঃশ্বাস মনির নাই। এর 5 মিনিট পরে মনিরের ছেলে, যাকে চিকিৎসা করার জন্য আসলে ঢাকা আসা হয়েছে, 5 মিনিট পরে ডাক্তার ওকে মৃত ঘোষণা দিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালে আনার আগে 2 জন ও আইসিইউতে ভর্তি অবস্থায় আরেকজন মারা যায়। মুখ থেকে লালা মনে হচ্ছে একটু গন্ধ আসতেছে। আমরা কোনো ধরনের ওনাকে যে সাপোর্ট দেওয়ার লাইফ সাপোর্টের কোনো কন্ডিশন পাইনি। প্রথম 2টা আপনার ব্রড ডেড আসছে, তৃতীয়টা জাস্ট একটু জীবিত ছিল, এই জন্য আমরা ক্রিটিক্যাল কন্ডিশন দেখে ওনাকে আইসিইউতে শিফট করছি। সিসিটিভি ফুটেজ সহ আলামত সংগ্রহ করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ। থাকার খাবার খেয়ে হলো না অন্য কোনো কারণে হলো, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ডাক্তাররা যেটা বলতেছে যে খাবারের বিষক্রিয়ার কারণে এটা হইতে পারে। তো ওই ক্লুটা পাওয়ার পরে আমরা এদিকে দেখতেছি যে কোথা থেকে খাবার নিয়ে গেছে, কি হয়েছে, এটা আমরা একটু বিস্তারিত দেখার জন্য এখানে আসছি। সিসি ক্যামেরা দেখতেছি, দেখে আমরা তারপরে বুঝতে পারবো আসলে কি হয়েছে। মরদেহর ময়নাতদন্ত চলছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী নারীর স্বজনরা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক নারী। ঘরের দরজা ভেঙে ফজর আলী নামে এক ব্যক্তি ধর্ষণ করে পালিয়ে যাবার সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে। এ সময় কয়েকজন ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ ও শারীরিক নির্যাতন করে। ঘটনার সময় ওই নারীর পরিবারের সদস্যরা বাড়ির পাশে পূজায় গিয়েছিলেন। ঘটনাস্থল থেকে অভিযুক্ত ফজর আলীকে নিয়ে তার স্বজনরা পালিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমার বাতি অত্যাচার হয়েছে, আমার বাড়িতে নিয়ে অত্যাচার আবার না হয়। গত শুক্রবার মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। মূল অভিযুক্ত ফজর আলীকে রাজধানীর সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ধারণকারী ও সরবরাহের অভিযোগে কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অনিক, সুমন, রমজান এবং বাবু নামে 4 যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর 5টার দিকে আমরা তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত আসামির নাম মোহাম্মদ ফজর আলী, বয়স 35। আমরা এই ঘৃণ্য কাজ যারা করেছে, ভিকটিমের ছবি ধারণ করে সোশ্যাল মিডিয়ায় যারা ছড়িয়েছে, তাদের 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি। ভুক্তভোগী নারীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এর সাথে যদি আরো কেউ জড়িত থাকে আমরা তাদেরকেও আইনের আওতায় আনব। ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। নোয়াখালীর হাতিয়ায় এক কিশোরী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। হাতিয়ায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অপরদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণপিটুনিতে নিহত হয়েছে অভিযুক্ত হাবিল মিয়া।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার জাহেদ হাসান উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরফকির গ্রামের বাসিন্দা। র্যাব 11 এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করেছেন। গাইবান্ধা গোবিন্দগঞ্জে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। শনিবার রাত 12টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় হাবিল মিয়া 6 বছরের একটি শিশুকে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। শিশুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। শনিবার রাতে এলাকাবাসী অভিযুক্ত হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে গণপিটুনি দেয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় 8 জনকে আসামি করে মামলা করেছেন নিহত হাবিলের স্ত্রী জরিনা বেগম। ধর্ষণ নিয়ে রাজনীতি না করে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নির্বাচন সহ দুই দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়েছে। প্রশ্নোত্তরে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা নিয়েও কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আরো অনেক রেপ হচ্ছে, জনগণ তো জানতে পারছে না, এবং এইখানে এটাকে সমাধান না করে রেপের এটাকে যদি রাজনীতিকরণ করা হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি দুর্ভাগ্য। এবং মিথ্যাচারের মাধ্যমে রাজনীতিকরণ, সত্যর মধ্যে না, মিথ্যাচার করার মধ্যে, এবং আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে, এটা দুঃখজনক। এটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং এইখানে না, আরো সারা দেশে অনেক রেপ হচ্ছে, এটার বিরুদ্ধে আরো সরকারকে আরো সক্ষম হতে হবে। এ পর্যায়ে জানাবো ইরান ইসরায়েল সংঘাতের আপডেট। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনে অভিযোগ করেছে ইরান। শত শত নিরপরাধ মানুষ হত্যা ও বেসামরিক অবকাঠামোর ক্ষয়ক্ষতির অভিযোগ এনেছে ইরান। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের শেরাজ গত শুক্রবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্কের কাছে এই অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, 12 দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় 627 জন নিহত ও 4870 জন আহত হয়েছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নিবার, এবং বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। গ্রীষ্মের তাপপ্রবাহে উত্তপ্ত হয়ে উঠছে ইউরোপ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। নিউ ইয়র্কের আলবেনি সিটির এম্পায়ার স্টেট মিলনায়তনে দুদিনব্যাপী ইসলামিক কনভেনশন অনুষ্ঠিত হয়েছে। আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের আয়োজনে কনভেনশনে বক্তারা বলেন, মহান আল্লাহ ও রাসূলের প্রেমময় আনুগত্য ও আল্লাহর অলিগণের পদাঙ্ক অনুসরণ করাই মানব জীবনের উত্তম পন্থা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নানা প্রান্ত থেকে বিভিন্ন ইসলামিক চিন্তাবিদ অংশ নেন। শেখ সাইফুল আজম আল আজহারির সূচনা বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রথম দিন বক্তৃতা করেন গেস্ট অফ অনার শাহ সফি হজরত সৈয়দ হাসান মাইজ ভান্ডারী, শায়েখ গোলাম রসুল, শায়েখ ডক্টর নূর মোহাম্মদ রব্বানী এবং অন্যরা। আলহামদুলিল্লাহ, আশানুরূপ আমরা যেটা চাচ্ছিলাম যে তরুণ প্রজন্মের মধ্যে একটা সারা জাগুক, তারা চরিত্র শিখুক, তারা পারিবারিক এবং আমাদের যে সামাজিক যে ব্যবহার, সামাজিক যে আচার আচরণ সম্পর্ক, সেটা তাদের ভিতরে ডেভেলপ করুক, একটা সচেতনতা তৈরি হোক। আশা করি আমরা সেটা করতে পেরেছি। আমাদের এক্সপেকটেশন থেকেও মাশাআল্লাহ মানুষ, বিশেষ করে বিভিন্ন স্টেট থেকে সবাই যোগ দিয়েছেন। সবাইকে অনুরোধ করব কালকের সেশনে আপনারা সবাই আসবেন।
গ্রীষ্মের তাপপ্রবাহে উত্তপ্ত হয়ে উঠেছে ইউরোপ। স্পেনের মাদ্রিদ সহ কয়েকটি শহরে এরই মধ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছলে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। ফ্রান্সে এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহ চলছে। দেশটির দক্ষিণাঞ্চলে অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। গ্রিসে এরই মধ্যে দাবানল শুরু হওয়ায় এথেন্স সহ আশপাশের কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। ওইসব এলাকার কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাপপ্রবাহের কারণে ব্রিটেনের কিছু অংশে ইয়েলো সতর্কতা জারি করা হয়েছে। ইটালির রোম, মিলান এবং ভেনিস শহরে বাসিন্দাদের বেলা 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। সুদূর নেদারল্যান্ডস থেকে দেশের জন্য সাফল্য বয়ে এনেছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন বিভাগের ৩ শিক্ষার্থী। এবছর আইসিসি মুট কোর্ট কম্পিটিশনে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আইন ও বিচার বিভাগের ৩ শিক্ষার্থী স্পিরিট অব দ্য কম্পিটিশন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা ছিলেন সৈয়দ মাহিন, মাহবুবুর রহমান সোহাগ ও সোনালী রাজবংশী। তাদের প্রশিক্ষক হিসেবে ছিলেন আইন বিভাগের প্রভাষক সালসাবিল চৌধুরী। এ প্রতিযোগিতায় বিশ্বের ৪৫টি দেশের আইন শিক্ষার্থীদের ৮৮টি দল অংশ নেয়। এবার জানাবো কৃষি সংবাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার প্রকল্পের আওতায় শরীয়তপুরে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ফসলের ফলন বাড়াতে ও কৃষকদের দক্ষতা বৃদ্ধি করতে পরিচালিত হচ্ছে কৃষক স্কুল। এর মাধ্যমে নিরাপদ ফসলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বাড়বে রপ্তানির সম্ভাবনাও, বলছেন কৃষক ও কৃষি বিভাগ। এবার রয়েছে প্রকৃতি সংবাদ। পরিবেশ প্রতিবেশ রক্ষায় নাটোরে প্রায় 10,000 গাছের চারা বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে এ চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। সে সময় নাটোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা নীলিমা জাহান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জাতীয় বৃক্ষরোপণ অভিযান 2025 উপলক্ষে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেছে নাটোর জেলা আইনজীবী সমিতি ও 2021 ব্যাচের আইনজীবীরা। সে সময় নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর সহ আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। নরসিংদীতে 800 পরিবারের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ। শিবপুর উপজেলার দক্ষিণ কারারচরে আয়োজিত কর্মসূচিতে সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইয়াসির আরাফাত হোসেন সহ জোনাল ম্যানেজার আব্দুস সালাম, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহানুর রহমান শুভ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার ধাপের হাটে উপকারভোগীদের মাঝে 6,000 ফলদ বৃক্ষের চারা বিতরণ করে বিজ। গোবিন্দগঞ্জ শাখা অফিস চত্বরে অনুষ্ঠানে বিজের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ মতিউর রহমান ও মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সিনিয়র জোনাল ম্যানেজার মিজানুর রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিকল্পিত বনায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি স্লোগানে নারায়ণগঞ্জে 7 দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহীদ জিয়া হল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার ও বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানা। এর আগে বৃক্ষমেলা উপলক্ষে সচেতনতামূলক র্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নানা আয়োজনে ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। পিকেএসএফ এর সহযোগিতায় দিবসটি উপলক্ষে র্যালির আয়োজন করে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন।
আলহাজ মশিউর রহমান ডিগ্রি কলেজ থেকে বের হয়ে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নির্ধারিত আলোচনা সভায় পরিবেশ সুরক্ষায় নানা পরামর্শ তুলে ধরেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্ঠী চন্দ্র রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে নবী সহ অতিথিরা। পরে শিক্ষার্থী সহ স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। গোপালগঞ্জে কাঠ পুড়িয়ে কয়লা প্রস্তুতকারী অবৈধ প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোহালা গ্রামে এসব প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়, জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান শেখ সহ আনসার ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিস অংশ নেয়। সে সময় পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে জানায় পরিবেশ অধিদপ্তর। গ্লোবাল ডে অফ অ্যাকশন উপলক্ষে বাগেরহাটে সাইকেল র্যালি হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা, সুন্দরবন রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটার কিপার এ সাইকেল র্যালির আয়োজন করে। কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে সুন্দরবন বিনাশী কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বন্ধ করার দাবি জানান বক্তারা। সেই সাথে দ্রুত সময়ের মধ্যে জলবায়ু ক্ষতিপূরণ আদায়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানান পরিবেশবিদরা। পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের পরিবর্তে পরিবেশ বান্ধব উপকরণ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশিষ্টজনরা। রাজধানীর পরিবেশ অধিদপ্তরে প্লাস্টিকের বিকল্প বিষয়ক বিশেষ আলোচনায় তারা বলেছেন, প্লাস্টিকের ব্যবহার কমাতে সরকারি বেসরকারি খাতসহ সমন্বিত উদ্যোগে পরিবার ও ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে। প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর ফাহমিদা খানম। বিশেষ অতিথি ছিলেন নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক এস.এম. মঞ্জুরুল হান্নান খান সহ অংশীজনরা। পরে ইকো বাজার প্লাস্টিক মুক্ত মেলা উদ্বোধন করা হয়। প্রদর্শিত হয় পাট, কাগজ, মাটি সহ নানাবিধ প্লাস্টিক বিকল্প পণ্য। এবার জানাবো পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ভারতে স্বর্ণ ও রূপার দাম কমেছে। রবিবার পরিবর্তিত দামে দিল্লি, মুম্বাই, চেন্নাই সহ দেশটির বিভিন্ন রাজ্যে স্বর্ণ কেনাবেচা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভারতে স্বর্ণ ও রূপার দাম কমায় বেড়েছে কেনাবেচা। বর্তমানে 22 ক্যারেটের প্রতি 10 গ্রাম স্বর্ণের দাম 89,300 রুপি এবং 24 ক্যারেটের প্রতি 10 গ্রামে 97,420 রুপিতে দাঁড়িয়েছে। এদিকে বাংলাদেশে আরেক দফা স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে 2,624 টাকা কমিয়ে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1,70,236 টাকা নির্ধারণ করেছে সংস্থাটি। রবিবার থেকেই নতুন দামে বিক্রি হবে স্বর্ণ। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার, এবং বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। যোগ দিতে বললেও এনবিআর কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি চলছে। বন্দরগুলোতে স্থবিরতায় আটকে আছে পণ্য। 16 জুলাই জুলাই শহীদ দিবস ও 5 অগস্ট গণ অভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত। 8 অগস্ট নতুন বাংলাদেশ দিবসের ঘোষণা বাতিল। নির্বাচন পেছানোর চেষ্টা করে দেশ ও জাতির সর্বনাশের অভিযোগ। বিএনপিতে সদস্য নিলেও আওয়ামী লীগের কাউকে নয় মন্তব্য। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ, অভিযোগ এনে 3রা অগস্ট এনসিপির ঘোষণাপত্র পাঠের কর্মসূচি। পুরো জুলাই সারা দেশে পদযাত্রা। এবং কুমিল্লায় ধর্ষণ ও ভিডিও ছড়ানোর মূল আসামি সহ গ্রেফতার 5। নোয়াখালীতে শিশু ধর্ষণের অভিযোগ ও গাইবান্ধায় গণপিটুনিতে অভিযুক্ত নিহত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।